নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ঝলমলে ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ঘড়ির কাঁটায় এখন ভোর 5টা। আপনাদের সঙ্গে দিনের শুরুটা এখন ভোরবেলা 5টার থেকেই শুরু করছি। এখন থেকে আপনাদের সাথে নিয়ে আমার দিনের শুরুটা হলো। চলুন, বাইরে কুয়াশাময় একটা ঝলমলে দিন, তার সঙ্গে দরজায় সবার আগে এক মগ জল ঢেলে নেব। কারণ আমাদের অভ্যাস জানেন, গ্রামের গৃহবধূ তো, আর গ্রামের মেয়ে, গ্রামেই বড় হয়েছি। তো আমার অভ্যাস সকালবেলা ঘুম থেকে উঠে দরজায় জল দেওয়া। বাইরেটা কি কুয়াশা দেখেছেন? হাতের কাছে একটু টুকটাক কাজকর্ম ছিল, সেগুলোকে করে নিয়ে চলুন সবার আগে রেডি হয়ে নেব। আসলে জানেন, আমরা প্রত্যেকটা মেয়েরাই যখন দিনের শুরুটা করি তখন কিন্তু নানান রকম চিন্তা ভাবনা নিয়ে কিন্তু শুরু করি। কিন্তু হয়তো কোনো দিন সেই দিনের শুরুটা শেষটা হয় অনেক দুঃখজনক, অনেক বেদনাদায়ক। কিন্তু সেই দুঃখটা কি নিজেদের কারণে আসে না অন্যের কারণে আসে, সেটা দিনের শেষে ভেবে পাই না। যাই হোক, চলুন, এরকম অনেক গল্প হবে, অনেক কথা হবে, আপনাদের সাথে নিয়ে সমস্তটা আমার পথ চলা। আপনারা আমার সাথে থাকবেন, ভিডিওটি দেখবেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। যাই বা হোক, চলুন, আদিত্যকে ওর বাবা ওই যে তুলে দিয়েছে, আশু নিয়ে যাচ্ছে বাইরে। মানে ছেলের যেহেতু একটু পরেই টিউশন আছে 7টার থেকে, তো আমি তো সকাল ভোর 5টায় উঠে পড়েছি। কিন্তু উঠে আলাদা কিছু কাজ ছিল হালকা ফুলকা, সেগুলোকে করে নিয়ে তারপরে কিন্তু সোজা ঘরটা ঝাড় দিতে চলে এসেছি। আর ছেলে আর বর উঠে গেলে না, মনের মধ্যে কাজের প্রবণতাটা কেমন যেন আরও বেড়ে যায়। কেন বলুন তো? কতক্ষণে কাজটা শেষ করব, ওদের মুখের কাছে সকালবেলা নাস্তাটা ধরে দিতে পারবো, এই হচ্ছে মনের মধ্যে একটা তাড়া। আর আশুর ব্রাশ করা হয়ে গেল মানে ওর মুখের সামনে চাটা দরকারি। যাই বা হোক, ওকে চা আমি ওদিকে করে দেবো, আর এদিকে আমি ছেলের জন্য বসিয়ে দিলাম সকালবেলার টিফিন। ওকে সকালবেলা তো প্রত্যেক দিন দুধ কর্নফ্লেক্সটাই দিই, এটা আমার মনে হয় সব থেকে সুবিধাজনক একটা খাবার। এটা তাড়াতাড়ি হয়েও যায়, সেই জন্য সকালবেলা দুধটা একটু গরম করে নিয়ে, যেহেতু ডাইরেক্ট তো ফ্রিজে ঠান্ডা দুধ দেওয়া যাবে না, আর তাছাড়াও একেবারে ঠান্ডা দুধের মধ্যে কর্নফ্লেক্সটা দিলে না, এটা সহজে ভিজতেও যায় না। বাচ্চাদের একটু দেখবেন কর্নফ্লেক্সটা ভিজে গেলে খেতে সুবিধা হয়, সেই জন্য একটু হালকা গরম দুধের মধ্যে কর্নফ্লেক্সটা দিয়ে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখলাম যে কতটা কি গরম আছে, দেখছি বেশ গরম, তো ওটাকে কাপড় দিয়ে সাইডে নামিয়ে রেখে এদিকে আপনাদের দাদা ভাইয়ের জন্য বসিয়ে দিয়েছি চা। আমি যেহেতু মিষ্টি খুব কমই খাই না বলতে গেলে, ভুলবশত হয়তো মাসে 1 থেকে 2 দিন হয়তো আমি চিনির জিনিস খাই, না হলে খুব কমই খাই। আপনারা একদিন আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে দিদিভাই তুমি কি চাটি খাও, তো আমি আগে একটা চা খেতাম, সেটা একটা হার্বাল টি। সেই দিদিভাইয়ের আমার নামটা মনে নেই। কালকে একটা দিদিভাই মধুশ্রী দে বলে আমাকে কমেন্ট করেছিলে যে দিদিভাই তোমার বোন, তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় থাকো? তো আমার বাড়ি হচ্ছে নদিয়া জেলাতে, নদিয়া জেলার চাকদা, নাম শুনেছেন কিনা জানি না, চাকদা হতে। তো আমার ওখান থেকে কিছুটা দূর বাড়িতে যেতে হয়, চাকদা স্টেশনে নেমে সেখান থেকে অটো ধরে বিষ্ণুপুরে আমাকে যেতে হয়। কিন্তু আমি আমার হাজবেন্ডের কর্মসূত্রে থাকি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায়। আপনারা যারা দীঘাতে যাওয়া আসা করেছেন, অবশ্যই যাবার পথে কাথি বলে যে জায়গাটির নাম, তো আপনারা অবশ্যই শুনেছেন, শুভেন্দু অধিকারীর বাড়ির ওখানেই আমি থাকি আমার হাজবেন্ডের কর্মসূত্রে। কিন্তু তাহলে প্রমাণ হলো যে আমার বাড়ি হচ্ছে নদিয়া জেলাতে, কিন্তু আমার কর্মসূত্রে থাকা হয় পূর্ব মেদিনীপুরে। যাই বা হোক, বোন দিদিভাই, আপনার তাহলে প্রশ্নের উত্তরটা আপনি জানতে পারলেন, আশা করি আপনি বুঝতে পারলেন। তো আপনারা যারা দীঘায় আসবেন অবশ্যই পারলে একটিবার আমার সঙ্গে দেখা করে যাবেন, খুব ভালো লাগবে। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি এদিকে আদিত্যকে টিউশনেও ছেড়ে দিয়ে এসেছিলাম সকালবেলা। তো ওকে টিউশনে ছেড়ে দিয়ে এসে যাবতীয় কাজগুলো আমি সংসারে শুরু করেছি। আজ যেহেতু বারটি বৃহস্পতিবার, সকালবেলার থেকে কিন্তু ভীষণ ব্যস্ততম একটা দিন, অনেক কাজকর্মের মধ্যে দিয়ে বৃহস্পতিবারটি কিন্তু আমাদের চলে। প্রত্যেকটা গৃহবধূরাই কিন্তু চেষ্টা করি লক্ষ্মীশ্রী বজিয়ে রাখার আমাদের সংসারের, কিন্তু তার মধ্যে দিয়েও কখনো কখনো এমন এমন কথাবার্তা শুনতে হয়। সংসারের অক্লান্ত পরিশ্রম করি, এত পরিশ্রম করি, তার মধ্যে দিয়ে একটা মানুষ আছে এই ধরনের মন্তব্য যখন করে যে কি এমন সংসারের কাজ, কতটুকুই বা কাজ। কিন্তু আমি সেই মানুষদের উদ্দেশ্যেই বলবো, একটা দিন এই মানুষটির জায়গাতে আপনি আসুন আর আপনার জায়গাটিতে আমাকে বসান, তাহলে আপনি বুঝতে পারবেন যে সংসারে কি কাজ থাকে।
আর আমার পক্ষে তো আমার উদ্দেশ্যে আমি বলবো যে আমাকে প্রায় দিনই এই কথাটা শুনতে হয় যে আমার সংসারে কী এমন কাজ। তবে সবটা তো আপনাদেরকে দেখানো সম্ভব হয় না, ভিডিও অনেক বড় হয়ে যায়। তবে এই যে সংসারের টুকটাক কাজকর্ম যেগুলো থাকে, একটা সংসার গুছিয়ে করতে গেলে, আমি একটা সাজানো সংসারের কথা বলছি, একটা সাজানো সংসার মানে গুছিয়ে করতে গেলে কিন্তু এই একটা গৃহবধূর কাজের অভাব হয় না। সংসার অনেক রকম হয় জানেন তো, কত কত মানুষকে দেখেছি জামা কাপড় দিনের পর দিন চেয়ারের উপরে পড়ে রয়েছে, সেগুলোকে না গুছিয়ে সেইভাবেই ফেলে রেখেছে, সেখান থেকেই নিচ্ছে, সেখান থেকেই পড়ছে। কত মানুষকে দেখেছি একটু বাসন কাসন সেখানে বেসিনের মধ্যে জড়ো হয়ে রয়েছে, যখন ইচ্ছা তখন ধুচ্ছে। তো এইরকমও সংসার হয়, আবার একটা গুছিয়ে সংসারও করা হয়। আর আমি কিন্তু সংসার করি, আমার সংসারটা গুছিয়ে করার চেষ্টা করি। হয়তো আমার ঘরটা ভাঙাচোরা, একেবারেই ভাঙাচোরা, এই ঘরে ভিডিও দিই বলেই হয়তো আমার ভিডিও ভাইরাল হয় না, বা অনেক মানুষের পছন্দও হয় না যে কি ভাঙাচোরা ঘরের ভিডিও কি দেখব। অনেকের হয়তো এই ধরনের মন্তব্য থাকতেই পারে, কিন্তু ভগবান আমাকে উপহারস্বরূপ এই ঘরটি দিয়েছেন। আর আমার যেহেতু নিজের ঘর নয় এটা, সুতরাং আমাকে যেমন করে আমার হাজব্যান্ড আমাকে রেখেছেন, আমাকে কিন্তু তেমন করে থাকতে হবে, কিছু করার নেই। কপালে যার যেমন থাকে তাকে সেমনভাবেই চলতে হয়, তাই না? আর এইদিকে আমি আদিত্যকে টিউশন থেকে নিয়ে চলে এসেছি। আসার পরে আমি কিন্তু প্রত্যেক দিন আমার ছেলের টিউশন থেকে কি পড়িয়েছে, কত দূর কি শিখলো আজকে, ওর অ্যাক্টিভটা কতটুকু বাড়লো, আমি কিন্তু প্রত্যেক দিন টিউশন থেকে বাড়িতে আসার পরে দেখি। আর সত্যি কথা বলতে আপনারা আমার মুখটা দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি রেগে রেগে রয়েছি। না, আসলে আমি না রেগে নেই, আমার মাথাতে এত পরিমাণে দুশ্চিন্তা ঘোরে, আপনারা আমাকে দেখে হয়তো বুঝতে পারবেন না। আপনারা অনেকে আমাকে দিদিভাই বলে ডাকেন, সেটা আমার কোনো, আমি তাদের ব্লগ যখন গিয়ে দেখি তখন দেখি যে তাদের বাচ্চারা কত বড় বড়, কিন্তু আসলে জানেন আমার বয়সটা মাত্র 25 বছর। বয়স হিসাবে কিন্তু আমাকে দেখে কেউ বলবে না যে মাত্র 25 বছর বয়স। আমি সময়ের সঙ্গে সঙ্গে সময়ের সাথে চলতে গিয়ে বা সংসার জীবনে ঢুকে গিয়ে আমার এই 25 বছর বয়সটাকে বাড়িয়ে নিয়ে চলে গেছি হচ্ছে 35 বছরের জায়গায়। আমাকে সামনাসামনি অনেকে জিজ্ঞাসা করে যে তোমার তো এত কম বয়স দেখে মনে হয় না। আসলে দেখবেন যারা সংসার জীবনে ঢোকে, যাদের একটু সংসারের দিকে প্রেশারাইজ হয়, সেই মানুষদের বয়স কথা দিয়ে বেড়ে যায়। যারা দুশ্চিন্তা করে তাদের কিন্তু এমনিতেই বয়সটা বেড়ে যায়। ছেলে বাড়িতে আসার সঙ্গে সঙ্গে খাবারের খোঁজ করছিল। বিশ্বাস করুন আজকে ঘরে তেমন কোনো ওকে দেওয়ার মতন ঘরে খাবার ছিল না। আর আমার ছেলে লুচি খেতে ভীষণ ভালোবাসে, ভাবলাম ওকে তাহলে দুটো লুচি করে দিই, তাহলে খাবারের বায়নাটা অন্তত যাবে। তার জন্য এই যে ময়দাটাকে ময়াম দিয়ে ব্যাস ময়দাটা মেখে নিলাম, মেখে সোজা চলে এসেছি কিন্তু এই যে কিচেন রুমে। বললাম না আপনাদের, দুটো একটা দিন কিন্তু এলোমেলো রুটিন হয়েই যায়। কালকে রাত্রেবেলায় যে বাসনগুলোকে ধুয়ে রাখতে পারিনি, আর সকালবেলাতে না আজকে আমি কি বলবো, আমার রুটিনটা সত্যিই একেবারে এলোমেলো হয়ে গেছিলো। তার কিছু কারণ হচ্ছে, আজকে দুটো দাদাভাই এসেছিলেন আমার ঘরে, তো সেই দাদাভাই দুটোর সঙ্গে নানান রকম কথাবার্তা বলতে বলতে সময় কোথা দিয়ে যে সকালবেলা পার হয়ে গেছে আমি নিজেও জানি না, বুঝতেই পারিনি। তো একজন মানুষ আসলে তাকে তো আর তাড়িয়ে দেওয়া যায় না। তার সঙ্গে দুটো একটা কথা বলতে বলতে সময় এমনিই কেটে গেছে। তো এখন আমি এই যে বাসনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরেই কিন্তু ছেলের জন্য একটু ভাবছি লুচি করব। তো চলুন সবার আগে বাসনগুলোকে ধুয়ে নিই। এদিকে এই যে লুচিটা বেলতে শুরু করেছে। আসলে জানেন তো, একার সংসার তো, থাকি তো বাইরে, ছেলে আর আমি বেশিরভাগ সময়টাই বাড়িতে একাটাই কাটাই। মা আর ছেলে দুজনের সময়টাই এভাবে কেটে যায়। তার মধ্যে একা হাতে সবটা গুছিয়ে করতে গেলে সত্যি কথা বলতে দুপুরবেলার পরে না একটু শরীরকে বিছানায় বিশ্রাম না নিলে একেবারে ভালো লাগে না। আর যখন ওই শোয়াটাই চোখে মানুষের দেখতে পায় যে এই যে ঘুমোচ্ছে, কিন্তু আমি যে সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করছি, ঘরের মধ্যেও যে কত কাজ থাকে সেটা অনেক অনেক পুরুষরা বোঝে না। তারা চিন্তা করে হয়তো বাইরের কাজটাই সব থেকে বড় কাজ, ঘরের মধ্যে বউরা হয়তো খায় আর শয়। আসলে এই খাবারটা যে আমি খাচ্ছি বা আমি যাকে খাওয়াচ্ছি, সেটা তৈরি করতে গেলেও যে কিছুটা পরিমাণ হলেও তাকে গুছাতে হয় বা সময় লাগে, সেটা অনেক ক্ষেত্রে অনেকেই বোঝে না। লুচি না আজকে একটু বেশি পরিমাণেই বানালাম, ভাবছি দুপুরবেলা হয়তো আমার আর ভাতের দরকার হবে না, এই লুচিটাই খেয়ে নেব। যাই হোক, লুচি খেতে আমিও ভীষণ ভালোবাসি, কিন্তু শরীরের জন্য এখন আর লুচিটা আমি খেতে পারি না। কারণ শরীর এখন আর স্বাদ দেয় না, না খেতে খেতে এমন একটা অবস্থাতে হয়ে গেছে যে সত্যি কথা বলতে এখন আর একেবারে তেলে ভাজা জিনিসপত্র খেতে পারি না। একটা সময় প্রচুর পরিমাণে খেয়েছি, যখন মনের মধ্যে ফুর্তি আনন্দ, নিজের একটা বাড়ি ছিল। আসলে যে মেয়েদের দেখবেন নিজের বাড়ি থাকে না,
সেই মেয়েদের অবস্থাটা কি হয় তবে সেই মেয়েটাই একমাত্র জানে। যাই বা হোক, কপালে যদি থাকে তাহলে অবশ্যই ফিরে পাবো একদিন সেই দিনগুলো, একদিন আমার মুখেও হয়তো হাসি ফুটবে। চলুন তবে আজকে আপনাদের সঙ্গে অনেক গল্প করলাম, অনেক কথা হলো। প্রত্যেকটা মানুষের জীবনেই ছোটোখাটো কিছু না কিছু ভগবান পরিপূর্ণর সাথে সাথে অপূর্ণতাও দিয়ে থাকে, তাই না বলুন? আমার জীবনে হয়তো কোনো না কোনো সুখ আছে, কিন্তু আমার জীবনের মূল সুখটা যেটা আমি চাইছি সেটা হয়তো আমি পাচ্ছি না। লুচিগুলো তৈরি করা হয়ে গেছে, ছেলেকে এদিকে খাইয়ে দিয়ে আমি কিন্তু সোজা সবজিগুলোকে কেটে নিয়ে এই যে ধুতে চলে এসেছি। আজকে ভাবছি একটু পাঁচমিশালি তরকারি করব, তাই এদিকে ফুলকপি, বেগুন, তারপর বিনস, এদিকে পালং শাক, আলু, কুমড়ো সমস্ত কিছু কেটে নিয়েছি। ফুলকপিটা তো অত্যন্ত আপনাদের দাদাভাই ভালোবাসে, সেই জন্য একটু বেশি পরিমাণে ফুলকপি দিয়েছি। আর আমার প্রিয় খাবার যেহেতু বেগুন, আর আমার ছেলে কুমড়োটাও বেশ ভালো খায়, জানেন তো। সবজিগুলোকে একটু ভালো করে ধুয়ে নেব, কারণ বাজার থেকে আনার পরে তার সবজিগুলোকে ধুয়ে আমরা ফ্রিজে রাখি না, সচরাচর ডাইরেক্টই আমি প্লাস্টিকে ভরে রেখে দিই। তো সেই জন্য কিন্তু একটু ভালো করে সবজিগুলোকে ধুয়ে এইদিকে দুটো ভাগে ভাগ করে নেব। কারণ কি বলুন তো, বেগুনগুলো তো একটু পরে দিতে হয়, সবজিগুলো ভাজা ভাজা হওয়ার পরে আলু কুমড়োটা একটু ভাজা ভাজা হবে, তারপরেই কিন্তু এই বেগুনটা দেব। সেই জন্য একটু আলাদা আলাদা করে সবগুলোকে রেখেছি। তো ওইদিকে পালং শাক, এদিকে বিনস আর রেখেছি। বাইরেটা দেখেছেন কি সুন্দর রোদ উঠেছে আজকে আবার। যাই বা হোক, চলুন ঝলমলে রোদের সঙ্গে রান্নাবান্নাটাও শুরু করে দিই। এদিকে পাঁচফোড়ন আর গোটা শুকনো লঙ্কা আর দিয়েছি তেজপাতা ফোড়ন। চলুন রান্নাটা শুরু করে দিই। তবে ফোড়নটা দেওয়ার পরে এই যে আলু আর কুমড়োটা এবার ভেজে নেব ভালো করে, কিছুটা সময় ধরে। এটা 2 মিনিট মতন, 2 মিনিট নয় সরি, কিছুটা সময় এটা ভাজা ভাজা হলে ওর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে এদিকে বিনস আর এদিকে মূলো আর বিনসটাও দেওয়ার কারণ হচ্ছে একটু বিনসটা ভাজা ভাজা হলে দেখবেন খেতে একটু বেশি ভালো লাগে। আর আমি রান্নায় না খুব একটা পারদর্শী নই, তবে আমি যেটুকু যা পারি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আর তরকারিতে সবথেকে স্বাদ ভালো আসে কিন্তু ভাজার উপরে আর মশলার উপরে। যতটা সুন্দর ভাজা হবে ততটাই কিন্তু তরকারিতে স্বাদ বাড়বে। এইদিকে ওই সবজিগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম ফুলকপিগুলোকে। একটু ফুলকপির পরিমাণটা বেশি রেখেছি, বললাম তো আপনাদের দাদাভাই একটু ভালো খায়। তো এইদিকে কিন্তু আমার ঘ্যাটটা অলরেডি তৈরি হয়ে গেছে। পাঁচমিশালি সবজিটা আমার ঘরে বানানো, নিজের হাতে বানানো যে ঘিটি, সেইটি এখন আমি দিয়ে দেবো তরকারির মধ্যে। এত সুন্দর খেতে হয়েছে, আপনাদের কি বলবো, তরকারিটি দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন না, কিন্তু অপূর্ব সুন্দর লেগেছে, অপূর্ব সুন্দর হয়েছিল তরকারিটি। নামানোর আগে সামান্য পরিমাণে একটু চিনি, সামান্য পরিমাণে একটুখানি সানরাইজ গরম মশলা দিয়ে ব্যাস নামিয়ে নেব। নিরামিষ তরকারি কার না খেতে ভালো লাগে বলুন তো, যদি কিনা এরকম একটা তরকারি হয়। আর আমার ছেলের খেতে তো এত ভালো লাগে, আসলে কি বলুন তো, একটু ঝাল ছাড়া করে দিলে আদিত্যর আর কোনো কিছুর দরকার হয় না। দুপুরবেলা রান্নাবান্না তো আমি কমপ্লিট করে নিয়েছি। সকালবেলা দেখতেই পেলেন এই জায়গাগুলো পরিষ্কার করেছি কিভাবে কষ্ট করে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ছেলে বাচ্চা থাকলে, মানে ছোট বাচ্চা থাকলে বাড়িতে সেই মায়েদের কতটা কষ্ট করতে হয়। আবার দেখেছেন এখানে এক গাদা পাথর ওই সাইকেলের ঝুড়িতে করে এনে ফেললো। এই কাজটা তবে বলুন তো কে করবে? এটা তো আমার সংসারের একটা এক্সট্রা কাজ বলতে পারেন। আমি মা হয়েছি, আমাকে অবশ্যই করতে হবে। কিন্তু এই যে যখন বাচ্চার বাবাগুলো বাড়িতে এসে নানান রকম কথাবার্তা বলে, এই যে ক্ষুদ্র কাজগুলো, শুধু কি ঘরে রান্নার খাওয়াই থাকে? রান্না খাওয়ার সঙ্গে সঙ্গে তো কত রকমের কাজ থাকে। একটা ঘর গোছাতে গেলে কতটা সময় লাগে, সেটা যারা না করে বা না দেখে তারা একেবারেই বুঝতে পারে না। আসলে আমার হাজবেন্ড তো এক দণ্ড বাড়িতে থাকে না, তো দেখবে কি করে যে তার ঘরে যে মেয়েটি থাকে বা যে বউটি থাকে সে ঘরে কি করছে কি না করছে। সেই জন্যই নানান রকম কিন্তু আমাকে কথা শুনতে হয়। যাই বা হোক, চলুন, কিছু করার নেই, অনেক কিছুই সহ্য করতে হবে জীবনে এবং সহ্য করেছি। তবে এখন একটা জিনিস আমি মনস্থির করেই নিয়েছি, যে যাই বলুক না কেন, নিজের যে লক্ষ্যে আমি পৌঁছাতে চাই সেই লক্ষ্যটাকে অবশ্যই পূরণ করব। এবং অবশ্যই ভগবানের কৃপা এবং আপনাদের ভালোবাসা থাকলে নিজের একটা বাড়িও তৈরি করতে পারবো, নিজের মতন করে সেখানে থাকতে পারবো। এই মনে একটা ইচ্ছা আমার আছে। প্রত্যেকটা মানুষেরই জীবনে কোনো না কোনো কিন্তু কমতি ভগবান রেখেই দেয়, তাই না বলুন? সফলভাবে কোনো মানুষকেই পৃথিবীতে পাঠান না। এদিকে কিন্তু আদিত্যকে স্নান করানোর জন্য এই যে দুপুরবেলার জলটা বসিয়ে দিলাম। এখন বেজে গেছে প্রায় 11:30 12টা। তো ওকে জলটা অলরেডি একটু গরম ছিল,
যেহেতু ট্যাঙ্কির জলটা তো ট্যাঙ্কির জল প্রচুর গরম থাকে, তারপরেও আমি রোদের মধ্যে দিয়ে গেলাম। আর ওদিকে রোদে কিন্তু জলটা বসিয়ে দিয়ে আমি সবার আগে স্নান করতে চলে গেছিলাম। আজ ভেবেছিলাম স্নান করে তবেই রান্নাটা করব, তারপরে দেখলাম যে একটু টাইমটা বেশি হয়ে গেছে, তার থেকে বরং রান্নাবান্না করেই তারপরে স্নানটা করে নেব, তাহলে একবারে আমার সকালবেলার থেকে সমস্ত কাজগুলো হয়ে যাবে ঝটপট। আর টার্গেট আছে বেলা 1টার মধ্যে সমস্ত কাজ আমি কমপ্লিট করে ফেলব। একটা টার্গেট নিয়ে যদি আমি কাজ করি তাহলে দেখবেন অনেক তাড়াতাড়ি করে কিন্তু সেই সমস্ত কাজগুলি করা যায়। আজ অনেক দিন পরে কিন্তু মাথায় শ্যাম্পু করলাম, প্রায় 4-5 দিন পরে, সেই রবিবার দিন করেছি, আর এই যে বৃহস্পতিবার হয়ে গেল এখন আমি শ্যাম্পু করলাম। তো চলুন শ্যাম্পু করে স্নান করে নিয়েছি। কিছু সময় ভেবেছিলাম রোদে দাঁড়াবো, কিন্তু সেটা আর হলো না, কারণ কি না এখনও ঘরে পুজো বাকি আছে, বৃহস্পতিবারের পুজো, একটু তো সময় সাপেক্ষ ব্যাপার আছেই। সেই জন্য ভাবলাম আগে পুজোটা চলুন করে নিই, তারপরে সময় অনুযায়ী বাইরে এসে দাঁড়াবো। ঠাকুরের বাসনগুলোকেও ধুয়ে নিয়েছি, সমস্ত কিছুকে একটু জলটা শুকানোর জন্য এই যে ভুট করে সমস্ত যা কিছু রেখে দেব। আমার অবশ্য ঠাকুরের বাসনকোসন খুব বেশি কিছু নেই, তবে আমি ভাবছি সিংহাসনটা যখন নিচে নেব তখন সুন্দর করে সমস্ত জিনিসপত্র আবার কিনবো। আসলে প্রত্যেকটা গৃহবধূরই কিন্তু সংসারটা সাজানোর ভারী ইচ্ছে থাকে, কিন্তু অনেক সময় টাকার জন্য হয়ে ওঠে না, অনেক সময় পরিবারের মানুষের জন্য হয়ে ওঠে না। আর আমার ক্ষেত্রে টাকার জন্যই বলতে পারেন হয়ে ওঠে না। মনের মধ্যে অনেক কিছু ইচ্ছা আছে, কিন্তু সেগুলো জানি না আমি কবে পূর্ণ করতে পারবো, তবে আপনাদের ভালোবাসা থাকলে অবশ্যই সেগুলো একদিন আমি পূরণ করতে পারবো। এই যে দেখুন না, বাড়িতে গিয়েছিলাম, আপনাদের দাদাভাই আমাকে হাত খরচ বাবদ যতটা দিয়েছিল তার থেকেই কিন্তু টাকা বাঁচিয়ে এই যে ধূপদানিটা দেখতে পাচ্ছেন, এই যে পেতলের থালাটা দেখতে পাচ্ছেন, এই সমস্ত কিন্তু এবার নিজের টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি। এইভাবেই কিন্তু নিজের যে একটা লিপস্টিক কিনতে হবে বা একটা কাজল কিনতে হবে, সেই জিনিসটা না কিনে সংসারের কাজে সেই টাকাটা কিন্তু আমি লাগিয়ে দিই। আর এই ছোট ছোট হিসাবগুলো করে চলি জন্যই কিন্তু সংসারের একটু একটু উন্নতি আমার হচ্ছে, আমার যেটা মনে হয়। কারণ এই একই টাকাটা যদি আপনাদের দাদাভাইয়ের কাছ থেকে নিতাম তাহলে হয়তো সেটা আমার তখন করা হতো না, হয়তো আরও 2-3 মাস আমার লাগতো, কারণ একটা যখনই টাকা চাইবো সঙ্গে সঙ্গে যে দিয়ে দেবে এটার তো কোনো মানে নেই। সেই জন্য কিন্তু নিজের শখগুলোকে বিসর্জন দিয়ে আমি আমার সংসারের যে যাবতীয় জিনিসগুলো প্রয়োজন সেইগুলো কিন্তু কেনার চেষ্টা করি প্রত্যেকটা সময়। এদিকে আমি স্বস্তিক চিহ্নটা ঠিকভাবে আঁকাতে পারলাম কিনা আপনারা প্লিজ আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তো, যে আমার কোথাও ভুল হচ্ছে কিনা। এই কারণটার জন্যই কিন্তু আজকে আমার স্বস্তিক চিহ্নটা আপনাদের সামনে আমি আঁকাচ্ছি। আপনারা প্লিজ আমাকে একটুখানি বলবেন কমেন্টের মাধ্যমে। তো আমি কিন্তু এইভাবে আমার ঘটে স্বস্তিক চিহ্নটা আঁকিয়ে নিই। স্বস্তিক চিহ্ন আরও একটা অন্যভাবে হয়, কিন্তু আমি আমার শাশুড়ি মাকে দেখেছি এইভাবেই করতে, তো আমি সেই জন্য এইভাবে করে নিলাম। যাই হোক, আজ যেহেতু বৃহস্পতিবার, জলপূর্ণ ঘটে দিবে সিঁদুরের ফোঁটা আমাদের তো ইসে আছেই লেখা পাঁচালিতে, লক্ষ্মীর পাঁচালিতে, তো আমি সেখানে এই যে আমের পল্লবেও সিঁদুরের ফোঁটাটা দিয়ে নেব। এখানে যেহেতু আমার আম গাছ নেই সেই জন্য কিন্তু আমি এই পেতলের আমের পল্লবটাই কিনে নিয়েছিলাম। আমার পেতলের ডাবও ছিল, কিন্তু আমার শ্বশুরমশাই যখন মানসিক ভারসাম্যহীন হয়ে গেছিলেন তখন ওই পেতলের ডাবটা না উনি নষ্ট করে ফেলেছিলেন। আমি ঘরের ভেতরে পুজো করে সোজা চলে এসেছি এখন বাইরেটাতে তুলসী গাছকে স্নান করানোর জন্য। তো তুলসী গাছে তো লক্ষ্মী বিরাজ করেন, আমরা সেটা সকলেই জানি। সকালে এই যে পুজো করাও হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটি তবে কিন্তু এই পর্যন্তই রাখছি। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আপনারা তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল। আপনাদের কাছে আরও একটিবার অনুরোধ করছি, আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা।